হঠাৎ করেই একজন ভিখারি একটি প্রাসাদের ভেতরে ঢুকে যায়। আর সেখানে যাওয়ার পরে সে ফেঁসে যায় ভয়ানক এক ফাঁদে। সেখানে তাকে একটি খুনের কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। এরপরে সে কি করেছিল, শেষ পর্যন্ত সেই ফাঁদ থেকে সে নিজেকে কি বাঁচাতে পেরেছিল, এছাড়া সেখানে যাওয়ার পরে একের পর এক তার সামনে যে টুইস্টগুলো আসতে থাকে সেগুলো সত্যি অবাক করার মতো। এছাড়া এই মুভির মধ্য দিয়ে সমাজের এক চরম সত্যতা তুলে ধরা হয়, ধনী এবং গরিবের মাঝের সত্যতা। তো আজ এমনই অসংখ্য টুইস্টে ভরা একটি মুভি নিয়ে হাজির হলাম। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় 2024 সালে মুক্তি পাওয়া মুভি ব্লাডি ভেগার। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই অনেক বড় একটি বাংলো বাড়ি বা প্রাসাদকে দেখানো হয়, যেখানে 7 বছরের একটি ছোট্ট ছেলে ছিল যে ফোনে তার বাবার সাথে কথা বলছিল। ছেলেটি কাঁদতে কাঁদতে তার বাবাকে বলছিল, বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও, এরা আমাকে অনেক টর্চার করে। কাল রাতে তো আমাকে সারা রাত বাথরুমের ভেতরে বন্দি করে রেখেছিল। ছেলেটির নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থের বাবা তাকে বলে, তুমি তোমার বড় বাবাকে কেন বলছো না? সিদ্ধার্থ বলে, আমি বাবাকে বলেছি, সে তাদের অনেক বকাঝকা করেছে, মেরেছেও। ঠিক তখনই তার বাবা বলে, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসব। এরপরে দরজায় নক হয়। সিদ্ধার্থ দরজা খুললেই দেখা যায় তার সমবয়সী আরও কয়েকজন বাচ্চা সেখানে এসে দাঁড়ায়। সেই 4 জন বাচ্চা সিদ্ধার্থের কাছে ক্ষমা চায়, বলে, তোমাকে আমরা অনেক মেরেছি, অনেক টর্চার করেছি, জ্বালা যন্ত্রণা করেছি, আর তোমাকে কিচ্ছু করব না, প্রমিস। আজকের পর থেকে তোমাকে আমরা একবারের মতো আর জ্বালাবো না। আর আজকে তো তোমার বার্থডে, তাই না? চলো আমরা একসাথে কেক কেটে সেলিব্রেট করি। এই কথাগুলো শুনে সিদ্ধার্থের মুখে হাসি ফোটে। সেও তাদের সাথে একসাথে বসে কেক কেটে সেলিব্রেট করতে শুরু করে। আর এরপরেই তারা সেখানে কিছুটা এনজয় করার পরে সিদ্ধার্থের সাথে খেলতে শুরু করে। আর খেলার সময় হঠাৎ করে সেই 4 জন বাচ্চা সিদ্ধার্থকে প্রচণ্ড মারতে শুরু করে। আর মারতে মারতে একটা সময় তাকে মেরেই ফেলে, অথবা সিদ্ধার্থ সেই উপরতলা থেকে পড়ে মারা যায়। যে কোনো একভাবে সিদ্ধার্থ মারা যায়, কিন্তু দেখানো হয় না যে সিদ্ধার্থ আসলে কিভাবে মারা গিয়েছিল। এরপরেই সিন কাটা হয়ে যায় আর একজন ভিক্ষুককে দেখানো হয়। সে পঙ্গু ছিল, যার ফলে চলাফেরা করতে না পারায় ছোট্ট একটা গাড়ির সাহায্যে সে চলাফেরা করে। আর তাকে দেখা যায় ট্রাফিক জ্যামের মধ্যে সে সবার কাছে ভিক্ষা চাইছে। একটি অটোওয়ালার কাছে আসে আর তাকে বলে, আমারও যদি আপনার মতো হাত পা থাকতো তাহলে আমি অনেক পরিশ্রম করতাম আর খেটে খেতাম, কিন্তু কি করব, আমার তো আর হাত পা নেই। আমাকে যদি কয়েকটা টাকা দিতেন তাহলে আমি কিছু খাবার কিনে খেতাম। এই কথাগুলো শুনে সেই অটোওয়ালার অনেক কষ্ট হয়। সে ভিক্ষুকের জন্য অটোওয়ালার দয়া হয়, আর এই জন্য সে তাকে কিছু টাকা দিয়ে দেয়। দেখা যায় সেখানে ট্রাফিক জ্যামটা একটু দীর্ঘ ছিল, কারণ সামনে দিয়ে একটি র্যালি যাচ্ছিল, কারণ একজন রাজনৈতিক নেতা মারা গেছে। আর তার জন্যই সেখানে একটি শোক সভা যাচ্ছিল। সে ভিক্ষুক অটোওয়ালার কাছ থেকে টাকাগুলো নিয়ে রাস্তা ক্রস করে ফেলে। আর দেখা যায় সে শোকসভার সামনে যেয়ে কয়েকজন লোক নাচানাচি করছিল, আর সেখানে যে সেও নাচানাচি করতে শুরু করে। অর্থাৎ এই ভিক্ষুক একবারেই মিথ্যে বলছিল, তার হাত পা সবই ঠিক ছিল। রাস্তার অপর প্রান্ত থেকে সে অটোওয়ালা যখন এই ভিক্ষুককে এইভাবে নাচতে দেখে, সে হতবাক হয়ে যায়। আসলেই আজকালকার দিনে আপনি কাকে বিশ্বাস করবেন আর করবেন না, এটা ঠিক করাই সবথেকে কঠিন কাজ। এরপরেই সে ভিক্ষুককে দেখা যায় তার সারাদিনের কালেকশন শেষ করে বাড়ি ফিরতে। ঠিক তখনই তার কাছে আরও একটি ছোট্ট ছেলে আসে। এই বাচ্চা ছেলেটির নাম ছিল জাকু। জাকু ভিক্ষা করত না, সে মেহনত করে উপার্জন করত, অর্থাৎ ছোট ছোট বই কলম এগুলো বিক্রি করত। সেখান থেকে আসার সময় তারা দুইজনই কথা বলছিল। জাকু ভিক্ষুককে বলে, আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ, একটা বইও বিক্রি করতে পারেনি, খুব কষ্টে কয়েকটা টাকা জোগাড় করেছে যেগুলো দিয়ে খেতে পারবো। অন্যদিকে সেই ভিক্ষুক অনেক টাকা জোগাড় করে ফেলেছিল ভিক্ষা করে। অন্যদিকে সেই ভিক্ষুককে বাড়ি ফিরে দেখা যায় তার ইনস্টাগ্রামের জন্য একটা রিলস বানাতে তার একটা ইনস্টাগ্রাম আইডিও ছিল। অন্যদিকে সে সুইগিতে পিৎজা অর্ডার করে আর বসে বসে পিৎজা খেতে শুরু করে। আর পাশে বসেই জাকু নামের সেই ছোট্ট বাচ্চাটা তার উপার্জন করা অল্প কিছু খাবার দিয়ে কিছু একটা খাচ্ছিল। অন্যদিকে বাচ্চাটা যখন দেখতে পায় সে ভিখারি পিৎজা খাচ্ছে, তার খুবই ভালো লাগে, তার খেতে ইচ্ছা করে। আর সে ইনডিরেক্টলি সে ভিক্ষুকের কাছে পিৎজা খেতে চায়, কিন্তু সে ভিক্ষুক তাকে বলে, তোমার খাবার তো অনেক টেস্টি, তুমি সেটাই খাও, আমি এই ছোট্ট পিৎজা খেয়ে থাকি, এটা খেয়ে তোমার পেট ভরবে না। এরপরের দিন আবারও সে ভিক্ষুক রেডি হয়ে চলে যায় ভিক্ষা করার জন্য। আর যাওয়ার আগে সে নিজেকে আরও বেশি
অসহায় বানিয়ে রেডি করে তোলে। এছাড়া সেখানে যাওয়ার আগে সে গডের কাছে প্রার্থনাও করে, বলে সবাইকে মালামাল করে দাও যাতে সবাই আমাকে সেখান থেকে অনেক বেশি বেশি দান করে। এরপরেই সে রাস্তায় আসে আর ট্রাফিক জ্যামে থাকা গাড়িগুলোর সাথে যে কথা বলতে থাকে, সবাইকে বলে আমি 2 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু টাকা দান করুন। ঠিক ওই সময়টাতে দেখা যায় ঠিক একই গাড়ির সামনে জাকো আসে আর বলে আমার কাছ থেকে একটি বই কিনে নিন, তাহলে আমি সেই টাকা দিয়ে কিছু খেতে পারবো। আর যদি বই না কিনেন তাহলে একটা কলম কিনে নিন অন্তত। কিন্তু সেই গাড়ির লোকগুলো জাকোর কাছ থেকে কোনো বই খাতা কলম কোনো কিছুই না কিনে উল্টো সে ভিক্ষুকই ভিক্ষা দিতে থাকে আর জাকো সেখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এদিকে সেই ভিক্ষুক সেদিনের মতো নিজের কাজ শেষ করে ফেলে আর জাকো তার কাজ শেষ করে ফেলে। আর অবশেষে তারা দুজনেই একসাথে রাতে মুভি দেখতে চলে আসে। কিন্তু মুভির টিকিট কেনার জন্য জাকো তাকে 10 টাকা কম দেয় আর জাকো সেই ভিক্ষুককে বলে তোমার থেকেই না হয় 10 টাকা দিয়ে দিও, আজকে আমার তেমন ইনকাম হয়নি। সে ভিক্ষুক বলতে থাকে আমি একদিন রাস্তায় ভিক্ষা করছিলাম, ঠিক তখনই তুমি আমার পায়ের সামনে এসে পড়ো। তুমি একেবারে ছোট্ট ছিলে, রাস্তা থেকে আমি তোমাকে কুড়িয়ে আনি। তোমাকে সেই ছোট্ট থেকে তোমার বাবা মা ফেলে রেখে গিয়েছিল, তখন থেকে আমি তোমাকে বড় করেছি, লালন পালন করেছি আর এরপর থেকে তোমাকে দুধ খাইয়েছি, বড় হওয়ার পরে স্কুলে পাঠিয়েছি। আর সেই তুমি কিনা এখন আমার কাছ থেকে টাকা চাইছো? এটা বলে সে জাকুকে বাইরে পাঠিয়ে দেয়, অর্থাৎ তার জন্য মুভির টিকিট কেনে না, বরঞ্চ সে একাই মুভি দেখতে চলে যায়। আর অন্যদিকে সেই জাকুকে সে বাইরে বসিয়ে রাখে। এরপরেই সিন কাট হয়ে যায়। 2টি ভিক্ষুক ছেলে মেয়েকে একটি প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা বসে বসে সেখানে গল্প করছিল। মেয়েটি ছেলেটিকে বলছিল আমার জীবনের একটাই স্বপ্ন, একদিন হলেও এরকম একটি বাড়ির ভেতরে ঢুকবো আর বাড়ির ভেতরে কেমন কি কি আছে এসব দেখব, এটা আমার অনেক দিনের আশা। ছেলেটি তাকে বলে এত বড় বাড়িতে থাকতে গেলে আমাদের কত ভিক্ষে করতে হবে কে জানে, হয়তো আমাদের পুরো জীবনটাই কম পড়ে যাবে। তখনই সে ভিক্ষুকের ঘুম ভাঙে, অর্থাৎ সে ভিক্ষুক এতক্ষণ স্বপ্নে দেখছিল। তাড়াতাড়ি সে ভিক্ষুক রেডি হয়ে আবারও ভিক্ষা করার জন্য চলে আসে, কিন্তু দেখা যাচ্ছিল আজকে কেউ তাকে ভিক্ষাই দিচ্ছিল না। সে অনেক ধরনের ট্রিক্স ব্যবহার করে, কখনো পঙ্গু সাজে বা কখনো অন্ধ, কিন্তু কেউ তাকে একটা টাকাও ভিক্ষা দিচ্ছিল না। কিন্তু অন্যদিকে জাকুর আজকে অনেক ভালো দিন গিয়েছিল, কারণ তার অনেকগুলো বই বিক্রি হয়েছিল। আর জাকু এসে ভিখারিকে এটা বলে, ভিখারি সারাদিনে আজকে মাত্র 1 টাকা উঠেছিল। সেই ভিখারি ভাবতে থাকে এই 1 টাকা দিয়ে সে আজকে কি করে পিৎজা খাবে। অন্যদিকে জাকো আজকে অনেক টাকা ইনকাম করেছিল, তাই আজকে সে ভালো খাবার খেতে পারবে। এটা দেখে ভিখারির খুব আফসোস হচ্ছিল। ঠিক ওই সময়টাতে একজন ক্যাটারিংয়ের লোক গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর সেই ভিক্ষুককে দেখতেই তাকে জিজ্ঞেস করে তুমি কি শোনোনি বিখ্যাত অ্যাক্টর চন্দ্র বোস মারা গেছে আর তাদের পরিবাররা ডিসাইড করেছে যে তারা 24 জন ভিখারিকে খাওয়াবে, কিন্তু একজন ভিখারি কম পড়ে গেছে, তুমি কি আসবে? সেখানে খুবই মজাদার খাবার দেওয়া হবে। আর এটা শুনে ভিখারি খুব খুশি হয়ে যায় আর জাকোকে বুড়ো আঙুল দেখিয়ে সে ক্যাটারিনের লোকটার সাথে চলে আসে। সেই ক্যাটারিনের গাড়িটা বিশাল একটা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায়। এত বড় বাড়ি দেখার পরে সে ভিক্ষুকের চোখ চড়ক গাছ হয়ে যায়। সে ভাবতে থাকে ছোটবেলা তো সে এই বাড়িটাই দেখেছিল আর আজকে এই বাড়ির সামনে বসেই সে খাবার খাচ্ছে আর সেখানে তার ভুরিভোজ শেষ করে। সেটা খুবই মজাদার খাবার ছিল। ভিক্ষুক পেট ভরে খাবার খায়, কিন্তু খাবার খাওয়ার পরেই সে বাড়িটা সে দেখতে থাকে, ভাবতে থাকে এই বাড়ির ভেতরটা কতটাই না জানি সুন্দর হবে। ঠিক তখনই সে জাকো তাকে কল করে আর জিজ্ঞেস করে তুমি কোথায়, এখনো বাড়ি কেন ফেরোনি? আরে আমাকে সেই ক্যাটারিনালায় একটি প্রাসাদের সামনে নিয়ে এসেছিল আর আমি সেখানে বসেই খাবার খেয়েছি। সামনে এত বড় একটা প্রাসাদ দেখে দেখার লোভ সামলাতে পারিনি, বাড়ির ভেতরে চলে এসেছিলাম লুকিয়ে, কিন্তু তারা ভুল করে আমাকে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেছে, এখন আমি সেখানেই আটকে গেছি। এটা শুনে জাকো বলে আরে তুমি কি করেছো? ওরা যদি একবার তোমাকে দেখতে পায় তাহলে তোমাকে মেরেই ফেলবে, প্রচন্ড মারবে, তুমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসো। ভিক্ষুক প্রথমে ভেবেছিল সেখানে বাড়িতে কোনো লোক নেই, কিন্তু একটু পরেই সে একটি মেয়েকে দেখতে থাকে আর সেই মেয়েটিকে দেখার পরেই সে লুকিয়ে পড়ে। সেই মেয়েটির থেকে লুকানোর পরে সে ভিখারি অন্য একটা জায়গায় যেয়ে লুকিয়ে পড়ে আর দেখতে পায় অন্য একটা লোক মাত্রই ঘুম থেকে উঠে বাইরে বের হলো, সে তার থেকেও লুকিয়ে পড়ে। ভিক্ষুক বুঝতে পারে যে এই বাড়িতে লোক থাকে, সে তাদের থেকে পালিয়ে থাকতে শুরু করে। সেখানে তারা আর হরি সামনাসামনি বসে কথা বলতে শুরু করে। তারা ছিল হাজব্যান্ড ওয়াইফ আর তারা সেখানে একটি মেয়েকে নিয়ে কথা বলতে থাকে। লুকিয়ে সে ভিক্ষুক তাদের কথা শুনতে পায় আর তাদের কথা শুনে সে বুঝতে পারে হরি একটি মেয়ের সাথে অ্যাফেয়ারে ছিল আর সেটা নিয়েই তারা দুজন ঝগড়া করছিল,
কারণ তারা সেটা জেনে ফেলেছিল। আর এই কথাগুলো লুকিয়ে যখন সে ভিক্ষুক শুনছিল, সে ফোনের মাধ্যমে জাকোকে সেগুলো বলছিল। অর্থাৎ জাকো এখনো তার সাথে ফোনে কথা বলেই চলছিল। জাকো তাকে বারবার বলতে থাকে, তুমি তাড়াতাড়ি সেখান থেকে বের হও। সে ভিক্ষুক বলে, আমি এখান থেকে বের হব কেন? এরা ঝগড়া করে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর এই পুরো বাড়িতে শুধুমাত্র এরা দুজনেই থাকে। তাই এত বিশাল বাড়িতে আমি যদি কোথাও লুকিয়ে থাকি, এরা আমাকে দেখতেই পাবে না। আর এই এত বড় বাড়িতে থাকার সুযোগ আমি কখনোই মিস করব না। সে ভিখারি জাকোকে বলে, অন্তত এই ঘরের ভেতরে আমি 2 দিন থাকব আর এনজয় করব। তুমি তোমারটা দেখে নাও। এটা বলে সে ফোনটা কেটে দেয়। সে ভিক্ষুক এরপরে সারাদিন সেই বাড়িতে লুকিয়ে থাকে। এরপরে বিভিন্ন মজার খাবার খায়, বাথটাবে গোসল করে, মদ খায়, আরও বিভিন্নভাবে এনজয় করে। আর রাতে একটা রুম বেছে নিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়। সেই ভিক্ষুকের বিয়ে হয়েছিল। সে এবং তার ওয়াইফ ফুটপাতেই শুয়েছিল। এই মেয়েটি ছিল সেই মেয়েটি যাদের কিছুক্ষণ আগে ছোটবেলায় স্বপ্নে দেখেছিল সেই ভিক্ষুক। অর্থাৎ ছোট থেকে বড় হওয়ার পরে তারা একে অপরকে বিয়ে করে নেয়, কিন্তু এখনও তাদের কোনো বাড়ি নেই। তারা দুজনেই ফুটপাতে শুয়ে শুয়ে রাতে গল্প করছিল। মেয়েটি বলছিল, আমাদের যদি একটা ছোট্ট বাড়ি থাকতো। ভিখারি বলে, আমাদের জীবনটা এমনই। আমাদের ভালো কোনো ঘর থাকে না, ভালো খাবার থাকে না। আমাদের কোনোভাবে ফুটপাতে শুয়ে শুয়েই জীবনটা কাটিয়ে দিতে হয়। আর তুমি টেনশন করো না, তুমি আমাকে বলেছিলে তোমার বিশাল একটা প্রাসাদ লাগবে, কিন্তু আমি সেটা হয়তো পূরণ করতে পারিনি, কিন্তু একদিন আমি অবশ্যই তোমাকে ছোট্ট একটা বাড়ি বানিয়ে দেব। ঠিক ওই সময়টাতে দেখা যায় হুট করে একটা গাড়ি এসে সেই ভিখারির উপরে উঠে বসে, আর এতে করে সেখানেই সে মারা যায়। আর এই স্বপ্নটাই এতক্ষণ দেখছিল সেই ভিখারি। স্বপ্নটা দেখার পরে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। আর এরপরে সে ফ্রিজে এসে আবারও খাবার খেতে শুরু করে। খাবার খেতে খেতে হঠাৎ করেই তার কানে একটা আওয়াজ আসে, যেটা অন্য রুম থেকে আসছিল। কৌতূহলবশত সে ভিখারি সেটা দেখতে যায়। ঠিক তখনই সে দরজার ছিদ্র দিয়ে দেখতে পায় হরি অন্য একটা রুম দিয়ে উকি ঝুঁকি মেরে কিছু একটা দেখছিল। কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যায়। আর এরপরে সে ভিখারি সেখানে চলে আসে দেখার জন্য যে হরি লুকিয়ে লুকিয়ে কি দেখছিল। যখনই সেই দরজার ছিদ্র দিয়ে সে ভিক্ষুক তাকায়, সে দেখতে পায় সেখানে হরিরই লাশ পড়ে রয়েছে আর কেউ তাকে কোপাচ্ছে। তখনই হঠাৎ করে হরি তার সামনে এসে দাঁড়ায়। আর এই হরিকে দেখার পরে সে ভিক্ষুক চিৎকার দিয়ে ওঠে। অর্থাৎ এই বাড়িতে যে হরি ঘোরাফেরা করছিল সেটা আসল হরি ছিল না, হরির আত্মা ছিল। আর হরিকে তার স্ত্রী তারা মেরে ফেলেছে। এদিকে সেই ভিক্ষুকের আওয়াজ শুনতে পেরে তাড়াতাড়ি বাইরে আসে তারা। দরজা খুলেই ভিক্ষুককে দেখতে পায় আর জিজ্ঞেস করে, তুমি কে? তুমি এখানে কেন এসেছো? সে ভিক্ষুক প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে দৌড়াতে শুরু করে। সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ করেই সে পা পিছলে পড়ে যায় আর সেখানেই মাথায় আঘাত পাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালেই সে বাড়িতে বিদ্যাগান নামের একজন লয়ার আসে। আর দেখা যায় বিদ্যাগান সে মার্ডারের কথা, অর্থাৎ হরির মার্ডারের কথা জানতো। আর তাদের কথা থেকে আমরা জানতে পারি তারা এবং বিদ্যাগান দুজনে মিলেই এই হরির খুনটা করেছিল। আর এখন এই বিদ্যাগান এমন একজন লোককে খুঁজছে যাতে করে সেই হরির মার্ডার কেসটাতে তাকে ফাঁসিয়ে দিতে পারে। তারা দুজনেই যখন কথা বলছিল তখনই সে ভিখারির জ্ঞান ফেরে। আর সে ভিখারি দেখতে পায় তাদের দুইজনকে, ভয় পেয়ে যায়। সে ভিক্ষুক বিদ্যাগানকে বলে, স্যার স্যার, আমাকে এখান থেকে যেতে দিন। আমি ভুল করে এই বাড়িতে ঢুকে পড়েছি আর সেটা দেখে ফেলেছি। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আমি বাইরে যেয়ে কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে মারবেন না। বিদ্যাগান বলে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব, এখান থেকে যেতেও দেব, কিন্তু তার পরিবর্তে তোমাকে অভিনয় করতে হবে। এটা শুনে তারা বিদ্যাগানকে বলে, তুমি কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বিদ্যাগান বলে, কয়েক ঘন্টার মধ্যে এখানে সব লোক চলে আসবে। তোমার কাছে কি এর থেকে বেটার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নেই, তাই আমি যেটা বলছি সেটাই শোনো। একে রেডি সেডি করে তাদের সামনে দাঁড় করিয়ে দাও, হয়ে যাবে আমাদের কাজ। তখনই বিদ্যাগান সেই ভিক্ষুকে বলতে থাকে যে তাকে কি অভিনয় করতে হবে। সেই বাড়ির মালিকই ছিল চন্দ্রবোস, যার ভোজন খেতে ভিক্ষুক এখানে এসেছিল। সেই চন্দ্রবোসের একটি মেয়ে ছিল, তার ঘরে একটি ছেলে ছিল, অর্থাৎ তার এক নাতি ছিল। নিয়ম অনুযায়ী চন্দ্রবোস মারা যাওয়ার পরে সব সম্পত্তি সেই নাতির পাওয়ার কথা ছিল, কিন্তু চন্দ্রবোস মারা যাওয়ার পরে তারা জানতে পারে সেই চন্দ্রবোস আরও একটি বিয়ে করেছিল। অর্থাৎ যখন সে ইয়াং ছিল সে গোপনে আরও একটি বিয়ে করেছিল, কিন্তু এটা কাউকেই জানতে দেয়নি। আর সেই ঘরে তার একটি ছেলেও হয়েছিল। আর সেই ছেলেটিকেই তার দ্বিতীয় স্ত্রী হওয়ার সাথে সাথেই অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল, যার জন্য এটা কেউ জানতে পারেনি। কিন্তু মারা যাবার আগে চন্দ্রবোস যে উইলটা করে গিয়েছিল সেটার ভেতরে তার সম্পত্তির ভাগটা সেই সৎ ছেলেও পাবে।
আর তোমাকে সেই সৎ ছেলের অভিনয়টাই করতে হবে। অন্যদিকে সে ভিখারি দেখতে পায় হরির আত্মাটা সামনের একটি টেবিলে বসে রয়েছিল, কিন্তু তাকে কেউ খেয়ালও করছিল না। অন্যদিকে হরি তার সাথেই কিছু কথা বলছিল। তখন সে বুঝতে পারে এই আত্মাটাকে শুধুমাত্র সেই দেখতে পারে, অন্য কেউ দেখতে পারে না। বিদ্যাকার সাথে সাথে সে ভিক্ষুককে একেবারে রেডি করে ফেলে, একেবারে স্মার্ট বানিয়ে ফেলে। ভিক্ষুককে বলে কিছুক্ষণ পরেই মন্দাকিনী এবং তার ছেলে বারুণ আসবে, আর তার সামনেই তোমাকে অভিনয় করতে হবে। সে ভিখারি ভয় পেতে থাকে। তারা বলে তুমি টেনশন করো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব কি বলতে হবে। কিছুক্ষণ পরেই মন্দাকিনী এবং বারুণ সেখানে চলে আসে, আর সেই উকিল বিদ্যাখান সেখানে ভিক্ষুককে নিয়ে বসিয়ে রাখে। দেখা যায় ভিক্ষুকের কানে ছোট্ট একটা ইয়ারফোন দিয়ে রেখেছিল, যার ফলে মালা তাকে যা যা বলছিল ভিক্ষুক সেখানে সে সবকিছু বলছিল। মন্দাকিনী প্রথমে সে ভিক্ষুককে কিছু প্রশ্ন করে, এরপরেই বিদ্যাখানকে বলে আপনি কোন প্রমাণের ভিত্তিতে ধরেই নিয়েছেন যে এই ছিল আমার বাবার নাজায়েজ সন্তান। আসলে মন্দাকিনী চাইছিল না তার সেই ছেলেকে খুঁজে পাওয়া যাক। সেই ছেলেকে খুঁজে পাওয়া গেলেই সম্পত্তির ভাগ দিতে হবে, আর যদি সেই ছেলেকে খুঁজে পাওয়া না যায় তাহলে সেই সম্পত্তিগুলো সে পাবে। কিন্তু বিদ্যাখান বলে আমি সবকিছুই চেক করে দেখেছি, সবকিছুই এর সাথে মিলে গেছে, এমনকি বার্থমার্ক সহ। মন্দাকিনী বলে কই জন্মদাগও মিলে গেছে, আমাকেও একটু দেখাও তো দেখি। ভিক্ষুক তার গলার পাশে সেই জন্মদাগটা দেখাতে থাকে। মন্দাকিনী সেটা চেক করতে থাকে, খুব ভালো করে চেক করে, কিন্তু সেটা কোনোভাবেই উঠছিল না, যার ফলে মন্দাকিনী সেই জন্মদাগটাকে আসল ভেবে ধরে নেয়। এটা দেখে বিদ্যাখান একটু রেগে যায়। মন্দাকিনীকে বলে ম্যাডাম এটা আপনি কি করছেন? তার মানে আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি শুধু আপনার বাবার উইলটাকে ফলো করেছি, আর কিছুই নয়। আমি আপনাকে আর আপনার বাবাকে কিভাবে ধোঁকা দিতে পারি? আমি তো শুধুমাত্র উইলটাকে ফলো করেছি, আর এই উইলে অর্থাৎ এই সম্পত্তিতে এরও সম্পত্তির ভাগ রয়েছে। কিন্তু মন্দাকিনী বলে আমার সন্দেহ এখনো দূর হয়নি। ৬ বছর যখন ওর বয়স ছিল তখন ও একটি ছবি তুলে পাঠিয়েছিল আমার বাবাকে, আর সেই ছবিটা যদি ও আইডেন্টিফাই করে নেয় তাহলে আমি ধরে নেব ও আমার বাবার নাজায়েজ সন্তান। এরপরেই মন্দাকিনী ছোট্ট বাচ্চাদের ৪টা ছবি সেখানে রাখে, আর সেই ৪টা ছবি একজনেরই ছিল। এটা দেখে বিদ্যাখান এবং সেই ভিক্ষুক অবাক হয়ে যায়, আর তারাও এসব কিছু শোনার পরে বলে আমি তোমাকে কিছুই করতে পারবো না, তোমাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না, তুমি নিজে নিজেই কোনোভাবে গেস করে নাও। দেখা যায় হরির আত্মা সেখানে চলে আসে, আর ছবিগুলো দেখে বলে এই ছবিগুলো তো আমার, কিন্তু ৬ বছর সময় আমি কোনটা আমার বাবাকে পাঠিয়েছিলাম সেটা আমি তোমাকে বলবো না। অর্থাৎ হরি ছিল চন্দ্রবোসের আসল নাজায়েজ সন্তান, কিন্তু তারা তাকে মেরে ফেলেছে এবং নকল একজনকে এখানে সাজিয়ে এনে বসিয়ে রেখেছে। এদিকে এই ভিক্ষুকও খুব টেনশনে পড়ে যায়, এখন সে কি করবে, কোন ছবিটা সিলেক্ট করবে, আর যদি সে ভুল করে তাহলে কি হবে। যাই হোক অনেক ভেবেচিন্তে সে একটা ছবি সিলেক্ট করে, আর দেখা যায় সেটা ঠিকও হয়ে যায়। অবশেষে মন্দাকিনী এবং বারুণ সেই উইলে সাইন করতে থাকে। অন্যদিকে হরি সে ভিক্ষুকের কাছে আসে আর বলে তুমি এটা কি করছো? এই বিদ্যাখান আর তারা দুজনে মিলে এই সম্পত্তির অর্ধেকটা ভোগ করার চেষ্টা করছে। তারা জালিয়াতি করে অর্ধেক সম্পত্তি নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে, আর ইনডিরেক্টলি সেই মন্দাকিনী এবং সেই বারুণের ঘর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তুমি। হরি ভিক্ষুককে রিকোয়েস্ট করে বলে দাও, তুমি বলে দাও যে তুমি নকল, তুমি আসল নও, আর বিদ্যাখান তাদের ধোঁকা দিচ্ছে, এটা তুমি তাদের বলে দাও। কিন্তু তারপরও ভিক্ষুক বলছিল না, সে প্রচণ্ড ভয় পাচ্ছিল যদি বিদ্যাখান তাকে মেরে ফেলে। তখনই সেই হরি বলে আসলে তুমি তো আমার ঘটনাও জানো না, দাঁড়াও আমি তোমাকে আমার ঘটনা বলছি। হরি যে সেই চন্দ্রবোসের আসল ছেলে অর্থাৎ নাজায়েজ সন্তান, সেটা সে বিদ্যাখান এবং তারা জানত না, এবং তারা দুইজনেই তার কাছেই আসে অর্থাৎ হরির কাছে, আর বলে তোমাকে অ্যাক্টিং করতে হবে যে তুমি চন্দ্রবোসের আসল নাজায়েজ সন্তান, যাতে তারা হরির মাধ্যমে চন্দ্রবোসের অর্ধেক সম্পত্তি ভোগ করতে পারে। হারিও এই অভিনয় করার জন্য ২০ লাখ টাকা চেয়ে বসে। অন্যদিকে চন্দ্রবোসের এত বড় সম্পত্তি তারা পাবে, সেখান থেকে তারা মাত্র ২০ লাখ টাকা দিতে রাজি হয়ে যায়। তাই তারা হরির সাথে ডিলটা করে বসে, আর হরিকে সে প্রাসাদে নিয়ে আসে। কিন্তু এর একদিন পরেই সে বিদ্যাখান জেনে ফেলে যে হরিকে তারা প্রাসাদে নিয়ে এসেছে সেই চন্দ্রবোসের আসল নাজায়েজ সন্তান। আর এটা নিয়ে রাতের বেলা তারা এবং বিদ্যাখান কথা বলতে থাকে, বলে আমরা অনেক বড় একটা ভুল করেছি, কিন্তু যেটাই করেছি কিনা এখন সেটা শুধরাতে হবে। হরিকে কখনোই জানতে দেয়া যাবে না যে সেই চন্দ্রবোসের আসল নাজায়েজ সন্তান। আর অন্যদিকে দেখা যায় হরি ঘুমিয়েছিল, কিন্তু হরিকে সে ঘুম থেকে উঠে আসতে দেখা যায়, আর এসে সে সব কথা শুনে ফেলে তাদের। এটা শুনে প্রচণ্ড রেগে যায় হরি, আর বলে আমার সম্পত্তি আমার থেকে তোমরা কেড়ে নিতে চাইছ, তাড়াতাড়ি এখনই এসে আমার পা ধরে মাপ চাও,
সেখানে বিদ্যাগান এবং তারা দুজনে মিলেই সেখানে হরিকে মেরে ফেলে। এরপরেই তারা নতুন আরও একজন লোককে খুঁজতে থাকে যাতে চন্দ্রবোসের নকল ছেলে সাজিয়ে নিয়ে আসতে পারে। আর তখনই তারা এই ভিক্ষুকের দেখা পায়, তাই তাকে এখানে নকল ছেলে বানিয়ে নিয়ে আসে। সবকিছু শোনার পরে এই ভিখারি ভয় পেয়ে যায়, ভাবতে থাকে হয়তো বিদ্যাগান তাকেও সব কাজ শেষ করার পরে মেরে ফেলবে। এই জন্য সে বারুণকে বলতে থাকে, স্যার, এই লয়ারের কথা আপনি বিশ্বাস করবেন না। আমি চন্দ্রবোসের আসল ছেলে নই, আমিও নকল, আর আসল ছেলেকে এরা মেরে ফেলেছে। আর এরপরেই অবাক করা একটা টুইস্ট রিভিল হয়, সেটা হচ্ছে মন্দাকিনী, বারুণ, বিদ্যাগান এবং তারা সবাই একই টিমের। আর এই তারা আর বারুণ ভাই বোন, অর্থাৎ মন্দাকিনীর ছেলে মেয়ে। এরপরে বারুণ প্রচণ্ডভাবে সেই ভিখারিকে মারতে শুরু করে আর বলে, আমি এই বাড়িটা বিক্রি করে, অর্থাৎ এই সম্পত্তি বিক্রি করে আমার সব ঋণ পরিশোধ করতে চাইছি। আর তুমি যদি সত্যি সব লোকদের সামনে সব কথা বলে দিতে, তাহলে আমার সবকিছু শেষ হয়ে যেত। তোমাকে সাধারণ একটা অভিনয় করতে বলা হয়েছে, সেই অভিনয়টা তুমি করতে পারছো না। তুমি কি আরো কিছুক্ষণ মুখ চুপ রাখতে পারছিলে না? এইসব বলে বারুণ ভিখারিকে মারতে শুরু করে। অন্যদিকে এই সবকিছু দেখার পরে হরির আত্মাই অবাক হয়ে যায়। বিদ্যাগান বলে, ম্যাডাম, আমি ভেবেছিলাম এর টেস্টে পাশ করে যাবে, কিন্তু এই মুখ ফুসকে সবকিছু বলে দিয়েছে। আপনি টেনশন করবেন না, আমি ওকে আবারও সবকিছু বুঝিয়ে বলবো। তখনই বিদ্যাগান সে ভিখারির সামনে আসে আর বলে, চন্দ্রবোসের 2 জন নয়, বরং 4 জন ওয়ারিশ রয়েছে, 2 ছেলে 2 মেয়ে। অর্থাৎ ছোট্ট যে 4 জন ছেলে মেয়েকে দেখানো হয়েছিল, এরা সবাই ছিল চন্দ্রবোসের ছেলে মেয়ে। আর তাদের সামনেই এই ভিখারিকে অ্যাক্টিং করতে হবে, সেটাই বিদ্যাগান তাকে বলে দেয়। আর এরপরেই দেখা যায় সেই 4 জন ওয়ারিশ সেখানে আসছে। চন্দ্রবোসের বড় ছেলের নাম রুদ্রান। রুদ্রানের আবার 2 ছেলে মেয়ে ছিল। মেয়ের নাম দেবশ্রী, ছেলের নাম বিক্রম। মেয়েটি নরম মনের হলেও বিক্রম ছিল খুবই বদমেজাজি। সে সবসময় চাইতো পৃথিবীর সব ভিক্ষুককে সে মেরে ফেলবে। কিন্তু রুদ্রন তাকে বলে, এমনটা নয়। একটি সমাজে যেমন একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, শিক্ষকের দরকার রয়েছে, ঠিক তেমনি ভিখারিরও দরকার রয়েছে। পৃথিবীতে যদি কোনো ভিখারি না থাকে, তাহলে আমরা অন্যদেরকে কিভাবে উপদেশ দেব? যদি ঠিকমতো কাজ না করো, টাকা পয়সা উপার্জন না করো, তাহলে ভিখারির মতো জীবন পার করতে হবে। এইভাবেই সে বিক্রমকে বোঝাতে থাকে। এরপরই চন্দ্রবোসের আরও এক ছেলেকে দেখানো হয়, যার নাম কুবেরান। কুবেরান 2 বিয়ে করেছিল। প্রথমের স্ত্রী মোটা এবং অসুন্দর হয়ে যাওয়ায় সে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে, যে ছিল খুবই স্লিম এবং সুন্দর। তখনই কুবেরান এবং তার দ্বিতীয় স্ত্রীর কথা শুনে আমরা জানতে পারি, তারা দুজনে মিলেই কুবেরানের প্রথম স্ত্রীকে মারার প্ল্যান করছে। আসলে সে যখনই দ্বিতীয় বিয়ে করার পরেও যাচ্ছিল না, তাই তারা এর প্ল্যানটা করে। আর সেখানে কুবেরানের একটা ছোট্ট ছেলেও ছিল। চন্দ্রবোসের মেয়ে অথবা তৃতীয় ওয়ারিশের নাম হচ্ছে রাধা। রাধার হাজব্যান্ডের নাম ছিল সুনীল এবং তার ছেলের নাম ছিল বাসন্ত। এই বাসন্ত খুবই অদ্ভুত লোক, কারণ সে ছোটবেলা থেকেই চন্দ্রবোসের ছবি দেখে বড় হয়েছে, আর সে বড় হয়ে চন্দ্রবোসের মধ্যে অভিনেতা হতে চাইত। বসন্ত বড় হওয়ার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে যায়, কিন্তু কেউ তাকে মুভিতেই রাখে না। এরপরে সে তার নানা চন্দ্রবোসের কাছে আসে আর বলে, আমি আপনার মতোই বড় একজন অ্যাক্টর হতে চাই। কিন্তু চন্দ্রবোস তাকে বলে, অ্যাক্টর হতেও গেলে আগে তোমাকে অ্যাক্টিং শিখতে হবে। প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমার নিজের ভেতর ফিল করতে হবে। যখনই তুমি সেই ক্যারেক্টারের ভেতর ঢুকে যাবে, তখনই সেই ক্যারেক্টারগুলোকে তুমি ফিল করতে পারবে, আর এভাবেই তুমি একজন অ্যাক্টর হয়ে উঠবে। আর সেই দিন থেকে বাসন্ত তার দিনের প্রত্যেকটা ঘন্টা এক একটা ক্যারেক্টারের মতো কাটায়। আর বাসন্ত তার নিজের এই অভিনয়ের জগতে সে সবসময় ডুবে থাকে। এটাই তার কাছে দুনিয়া। এরপরে তারা একে একে সবাই যখন সেই বাড়িতে চলে আসে, বিদ্যাগান চন্দ্রবোসের সেই উইলটা পড়তে থাকে। সেখানে চন্দ্রবোস লিখেছিল, তোমরা 4 জন যখন জন্ম হয়েছিল, আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু বড় হওয়ার পরে তোমরা 4 জন একজনেরও আমার কোনো কাজে আসনি। আর বড় হওয়ার পরে তোমরা তোমাদের পুরো জীবনে তখনই শুধুমাত্র আমার কাছে এসেছ যখন তোমরা কোনো প্রবলেমে ফেসে গেছো, অথবা তোমাদের কোনো টাকার প্রয়োজন হয়েছে। আর আমি এটাও জানি, আমি মারা যাওয়ার পরে তোমরা আবারও একসাথে 4 জন হবে, শুধুমাত্র আমার প্রপার্টি নেওয়ার জন্য। আর আমি জানি তোমরা প্রত্যেকে লোভী, আর তোমাদের এর শাস্তি পাওয়া দরকার। আর এই জন্যই তোমাদের শিক্ষা দেওয়ার জন্য এই উইলটা আমি এভাবে তৈরি করেছি, যেখানে দেখা যায় রাধা, মন্দাকিনী, রুদ্রান এবং কুবেরান তাদের প্রত্যেককে সে 15 লাখ টাকা করে দিয়ে গেছে। আর তার 300 কোটি সম্পত্তির বাকি পুরোটাই তার সে নাজায়েজ সন্তান, অর্থাৎ আরও এক সন্তানকে দিয়ে গেছে, অর্থাৎ হরিকে। আর এই উইলটা আগে বিদ্যাগান জেনে ফেলেছিল, আর সে মন্দাকিনীর সাথে প্ল্যান করে এটা করেছিল, যাতে করে সবাই সবার সম্পত্তি নিয়ে চলে গেলে হরির সম্পত্তিটা তারা দখল করতে পারে। এই উইল শোনার পরে সবাই চমকে যায়, অন্যদিকে হরি কাঁদতে থাকে।
হরি নিজে নিজেই বলতে থাকে, মাত্র ২০ লাখ টাকার জন্য আমি আমার সম্পত্তিটা হারিয়ে ফেলেছি। আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে। এদিকে মান্দাকিনীর সাথে যে বিদ্যাকান মিলিয়ে এই সম্পত্তি ভাগ নিয়ে নিতে চাইছে, এটা বাকি ৩ জন জানত না। এই জন্য সেই ভিখারিকে তারা বাইরে পাঠিয়ে দেয়। এরপরে তারা সবাই মিলে বিদ্যাকানকে বলে, আমাদের সম্পত্তি থেকে কিছু অংশ আমি তোমাদের দেব, কিন্তু তারপরেও এই উইলটা আমাদের পক্ষে করে দাও, যাতে চন্দ্রবোসের সেই নাজায়েজ সন্তান কোনো টাকাই বা সম্পত্তি না পায়। আর নয়তোবা ওই ছেলেটাকে মেরে ফেলো। আর এতে রাজি হয়ে যায় বিদ্যাকান। সে বলে, আমার এই সম্পত্তির 10% চাই, অর্থাৎ ৩০ কোটি টাকা। আর এটা শুনে মান্দাকিনী অবাক হয়ে যায়, কারণ মান্দাকিনী আগেই তো তার সাথে একটা ডিল করেছিল। আর মান্দাকিনী তাকে বলেছিল 1.5% দেবে, কিন্তু এখানে বিদ্যাকান পোল্টি খেয়ে বসে আর 10% নিয়ে নেয়। আর এই 10%-এ সবাই রাজিও হয়ে যায়। এরপরে বিদ্যাকান সে ভিখারির কাছে আসে আর বলে, ভেতরের সব লোক তোমাকে মারতে চাইছে, আমি তোমাকে মারার নাটক করব, তুমি এমনিতেই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাবে, আর এরপরে এরা সেখান থেকে সবাই চলে গেলে তুমি এখান থেকে পালিয়ে যাবে। সে ভিক্ষুকও রাজি হয়ে যায়। সে ভাবে শুধুমাত্র যে করেই হোক এখান থেকে বের হতে পারলেই হলো। বিদ্যাকান প্রথমে হালকাভাবেই সে ভিখারির গলা চেপে ধরে, কিন্তু ধীরে ধীরে সে প্রেশারটা বাড়িয়ে দেয়। পেছন থেকে বিদ্যাকান সেই ভিখারিকে বলে, তুমি তো এমনিতেও একজন ভিখারি, তুমি সত্যিই মারা যাও। তুমি মারা গেলে আমি সম্পত্তির 10% পেয়ে যাব। তুমি মারা গেলে অনেকগুলো লোকের সুবিধা হবে, কিন্তু তুমি যদি জীবিত থাকো এরা সবাই বিপদে পড়ে যাবে, তাই তুমি মারা যাও। সেই ভিখারি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে। হাত হাঁপড়ে সেখানে সে একটি জিনিস পায়, আর সেটা দিয়ে সে তার মাথায় আঘাত করে বসে, আর সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। এরপরে সে দৌড়ে গিয়ে নিজেকে একটা রুমের ভেতরে লক করে বসে। এদিকে বিদ্যাকান আবারও পোল্টি খেয়ে বসে। সে বলে, এখন আমার 50% শেয়ার চাই, কারণ একে মারতে গিয়ে যদি আমার নিজের জীবন চলে যায় তাহলে আমি কি করব। এইদিকে সেই ভিখারি যখন নিজেকে একটি ঘরে আটকে রেখেছিল, সে বুঝতে পারেনি সেই একই ঘরে বাসন্ত বসেছিল। এতক্ষণ সে কালো চশমা পরে অন্ধ সাজার বাহানা করেছিল, আর এই জন্য ভিখারি তাকে ওরকমভাবে পাত্তা দেয়নি। কিন্তু এখনই ১ ঘন্টা পার হয়ে যাওয়াতে সে চশমা খুলে আদিবাসী হওয়ার অ্যাক্টিং করে। এরপরেই চন্দ্রবোসের ৪ ওয়ারিশ মিলে ডিসাইড করে যে এই ছেলেটাকে মারতে পারবে সেই সম্পত্তি থেকে আলাদা এক্সট্রা পার্সেন্টেজ পাবে। আর এরপরে কি হয়, সে বাড়ির প্রত্যেকটা মানুষ সে ভিখারির পেছনে দৌড়াতে শুরু করে তাকে মারার জন্য। অন্যদিকে সে ভিখারি নিজেকে বাঁচানোর জন্য একটা জায়গায় লুকিয়ে ফেলে। এদিকে সবাই মিলে যখন সেই ছেলেটাকে খুঁজে পাচ্ছিল না, তারা প্ল্যান করে সে বাড়িতে থাকা পালিত কিছু কুকুর ছেড়ে দেয়, যেখানে ৪টি কুকুর ছিল। এই কুকুরগুলো চন্দ্রবোস পালত, আর এরা ছিল খুবই ভয়ঙ্কর। সেই কুকুরগুলো ভিখারিকে খুঁজতে শুরু করে। এদিকে সুযোগ পেয়ে বিদ্যাকানকে মারতে শুরু করে মন্দাকিনীর ২ ছেলে মেয়ে, বারুণ এবং তারা, আর বলে, তুমি এভাবে আমাদের সাথে ধোঁকাবাজি কেন করলে? তখন বিদ্যাকানী বলতে থাকে, আসলে আপনার বাকি ভাই বোনেরা আদালতে যেতে চেয়েছিল, আর আমরা যদি একবার আদালতে যেতাম তাহলে আমরা ধরা পড়ে যেতাম, আর এই জন্যই আমি তাদের সাথে ডিল করে ফেলি, যাতে করে সেই ছেলেরাকে মারার পরে আমরা এখান থেকে সম্পত্তি নিয়ে পালিয়ে যেতে পারি। এছাড়া সবার সাথে আমার যে 10% বা 50% ডিলটা হয়েছে, সেই সম্পত্তিটা আপনিই রেখে দিন। আপনার সাথে আমার যে 1.5% ডিল হয়েছে, আপনি শুধু সেটাই আমাকে দেবেন। এদিকে সেই ভিখারি একটি ঘর দিয়ে লুকিয়ে যাচ্ছিল, তার পেছনে পেছনে হরির আত্মাও ছিল। আর সেই রুমের ভেতরে বসেই রুদ্রানের মেয়ে দেবশ্রী বই পড়ছিল। সেই ভিখারি ভাবে মেয়েটি হয়তো তাকে দেখেনি, কিন্তু দেবশ্রী বলে, আমি জানি তুমি এখান দিয়ে যাচ্ছ। এছাড়াও এই বাড়ির বাইরে তুমি যেতে পারবে না, ওরা বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ দেবশ্রী সেই কুকুরগুলোর কথা বলছিল। তখন সেই ভিখারি দেবশ্রীর কাছে আসে আর বলে, প্লিজ আমাকে এখান থেকে বের করে দিন, আমাকে বাঁচান, আমি আসল ওয়ারিশ না। আর আসল যে ওয়ারিশ ছিল তাকে তোরা কবেই মেরে ফেলছে। এই সবকিছু শোনার পরে দেবশ্রী রাজি হয়ে যায় সে ভিক্ষুককে সাহায্য করার জন্য। দেবশ্রী বলে, এই বাড়ি থেকে বের হওয়ার আমার কাছে একটা আইডিয়া রয়েছে, আমরা সেটাই অ্যাপ্লাই করব। এদিকে বিদ্যাগান এবং বারুণকে দেখা যায় সেই ভিখারিকে খোঁজার জন্য। বিদ্যাগান বারুণকে বলে, আমাদের এমন কিছু করতে হবে যাতে ওই ভিখারিকে দেখার পরে এই বাড়ি থেকে সবগুলো লোক পালিয়ে যায়। বারুণ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সবাই মিলে মারার জন্যই তো ওই ভিখারিকেই খুঁজছে, ওকে দেখে সবাই পালিয়ে কেন যাবে? তখনই বিদ্যাগান বলে, যদি সবাই দেখে নেয় যে ও একজন খুনি, ও সবাইকে মার্ডার করছে, তাহলেই তো ভয় পেয়ে পালিয়ে যাবে। বারুণ বলে, ও আবার কাকে মার্ডার করবে? তখনই বিদ্যাগান বারুণকে সেখানে মার্ডার করে ফেলে। এদিকে দেবশ্রী সেই ভিখারিকে ট্রিটমেন্ট করতে থাকে, তাকে বিভিন্ন জায়গায় মলম এবং ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সে বলতে থাকে, আমার দাদা সবসময় বলতো
আমাদের যে দুর্ভাগ্য বা খারাপ সময় বা বিপদ আসে, এই সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। এছাড়া দেবশ্রী আরো বলতে থাকে, তুমি হয়তো ভাবছো যে আমি কেন তোমাকে সাহায্য করছি, যে জায়গায় সবাই তোমাকে মারার চেষ্টা করছে। আসলে আমিও কোনো ভালো মানুষ নই। আমি অনেক বড় একটা গুনাহ করেছি, আর সেই গুনার যাতে প্রায়শ্চিত্ত হয় সেটার জন্য আমি তোমাকে সাহায্য করছি। আজকে তুমি যে বিপদে পড়েছ, হয়তোবা কোনো একদিন তুমিও কোনো ভুল করেছিলে, কোনো অন্যায় করেছিলে, আর সেটার শাস্তি তুমি এখন পাচ্ছ। সে ভিখারি বলে, হ্যাঁ, আমিও একটা অন্যায় করেছিলাম, যেটার শাস্তি হয়তোবা এখন আমি পাচ্ছি। 4 বছর বয়সেই আমার বাবা মা মারা গিয়েছিল, আর তখন থেকেই আমি ভিক্ষা করতে শুরু করি। একদিন ভিক্ষা করতে করতে কানি নামের একটি মেয়েকে দেখি, যেও একা ভিক্ষা করছিল, আর তারও বাবা মা ছিল না। এরপর থেকে আমরা দুজনে একসাথে ভিক্ষা করতে শুরু করি, আর ভিক্ষা করতে করতে আমরা সেখান থেকেই বড় হয়ে যাই। বড় হওয়ার পরে কানিকে আমি বিয়ে করি। তখন আমরা ভিখারিই ছিলাম। কানি গর্ভবতী হয়, আর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে কানি একদিন মারা যায়, অর্থাৎ সেই গাড়ি অ্যাক্সিডেন্ট। আর সেই অ্যাক্সিডেন্টের সময় সে একটি বাচ্চা জন্ম দেয়। আর সেই বাচ্চাটিকে সে লালন পালন করেছে ঠিকই, কিন্তু সেই বাচ্চাটিকে কখনো সে বলেনি সেই তার বাবা। অর্থাৎ জাকু নামের যে ছেলেটি তার সাথে থাকত, সেটা ছিল এই ভিখারিরই ছেলে, কিন্তু সে বলেনি। কারণ সে ভিখারি কখনোই চায়নি তার ছেলেও তার মতো বড় হয়ে ভিক্ষা করুক। সে ভয় পেত, জাকু যদি কখনো জানতে পেরে যায় যে তার বাবা একজন ভিখারি, তাহলে হয়তো বড় হয়ে সেও ভিক্ষা করবে। সে চাইতো তার ছেলে স্কুলে যাক, বড় হয়ে ভালো চাকরি করুক, ভালো বাড়িতে থাকুক, যেটা তার মায়ের স্বপ্ন ছিল। আর এই জন্যই সে জাকুকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেয়নি। ঘটনা প্রেজেন্টে চলে আসে। সে দেবশ্রী এবং ভিখারি তারা দেখতে পায় সেখানে বাসন্ত চলে এসেছে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে যাওয়াতে এখন সে আদিবাসী রূপ থেকে নিজেকে ভূত বানিয়ে ফেলেছে, ভূত সেজে এসেছে। আর এটা থেকে দেবশ্রী এবং সে ভিখারি ভয় পেয়ে যায়। ভিখারি তো সত্যিই ভেবে নেয় যে এটা একটা ভূত। অন্যদিকে দেবশ্রীও তাকে ভূত বলেই ধরে নেয় এবং তাকে হোলি ওয়াটার স্প্রে করতে থাকে, যদিও সেটা ছিল হ্যান্ড স্যানিটাইজার। এরপরে বাসন্তকে তারা অন্য একটি রুমে আটকে রাখে, আর সেই ভিখারিকে বড় একটা বাক্সে বন্দি করে রেখে শর্টকাট একটা রাস্তা দিয়ে গ্যারেজে যেতে শুরু করে, কারণ সেই গ্যারেজ থেকে সোজাসুজি বাড়ির বাইরে আসা যাবে। আর এরা যে গ্যারেজের দিকে যাচ্ছে তাদেরকে যাতে কেউ ফলো না করে, এই জন্য দেবশ্রী এবং ভিখারি মিলে সেখানে থাকা একটি ঝাড়বাতি ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঝাড়বাতি ফেলে দেওয়ার আগেই তারা শুনতে পায় একজনের চিৎকার, আর দেবশ্রী সে ভিখারিকে সেই বাক্সের ভেতরে বন্দি করে দিয়ে অন্যদিকে চলে যায় দেখার জন্য যে কে চিৎকার করলো। তখনই ঘটনা আরও একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় মন্দাকিনী এবং তার মেয়ে তারা সেই ভিখারিকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই সেখানে কুবেরান আসে আর বলে তার দক্ষতার কথা, স্কিলের কথা, সে কি কি পারে সেসব কথা। এই ঘরে যতগুলো ট্রফি আছে সবগুলো আমি জিতেছি, আর আমি বল্লম ফেলতে অনেক ভালোবাসি, আর এটাতে সে দক্ষ। তখনই সেখান থেকে একটা বল্লম নিয়ে কুবেরান মন্দাকিনী এবং তারার দিকে মারতে থাকে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় সেই বল্লমটা তাদের দুইজনের না লেগে একটা পর্দার ভেতরে লাগে, আর সেই পর্দার ভেতর থেকে রক্ত বের হতে থাকে। কুবেরান হাসতে থাকে আর বলে, আমি তোমাদের দিকে বল্লম মারিনি, ওই পর্দার পেছনে ওই ছেলেটা লুকিয়েছিল, আমি ওকে মারার জন্য মেরেছিলাম, আর ও মারা গেছে। কিন্তু যখনই কুবেরান পর্দাটা সরায়, সে দেখতে পায় সেই পর্দার আড়ালে বারুণ ছিল, মন্দাকিনীর ছেলে। আর এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই মন্দাকিনী চিৎকার করে উঠেছিল, আর এই চিৎকারটাই দেবশ্রী এবং সেই ভিখারি শুনতে পেয়েছিল। এরপরে সব লোক বারুণের লাশের পাশে জমা হয়ে যায়। তখনই কুবেরান মন্দাকিনীকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি ওখানে বারুণ ছিল। কিন্তু মন্দাকিনী সেখানে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তখনই রুদ্রাণ সবাইকে বলে, তোমরা এভাবে কিছু করো না, ভালো করে খেয়াল করে দেখো, বারুণের মাথা থেকে রক্ত বের হচ্ছে, অর্থাৎ আগেই তাকে কেউ মেরে ফেলেছে। তখনই সেখানে বিদ্যাগান চলে আসে, আর এই সুযোগ নিয়ে সবাইকে বলতে থাকে, আপনাদের আগেই বলেছিলাম যে এখান থেকে আপনারা চলে যান, আমি বাকিটা দেখে নেব। কিন্তু আপনারা সবাই মিলে ওকে মারতে চেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই আগে বারুণকে মেরে ফেলেছে। তখন সবাই নিজের ভুল বুঝতে পারে আর ডিসাইড করে তারা এই ঘর থেকে, অর্থাৎ এই বাড়ি থেকে চলে যাবে, আর সেই বিদ্যাগান ছেলেটাকে মারার পরে তাদের ইনফর্ম করবে। কিন্তু মন্দাকিনী যায় না, সবাইকে বলে যে সেই ছেলেটাকে মারতে পারবে তার সম্পত্তির ভাগ সে পেয়ে যাবে। হয় আমরা এখানে সবাই মারা যাব, না হয় ওই ছেলে মারা যাবে। আর এই মন্দাকিনীর অফার শোনার পরে সবাই রাজি হয়ে যায়। অন্যদিকে দেবশ্রী আবারও সেই বাক্সটার কাছে আসে, আর সবাইকে লুকিয়ে সেই বাক্সটা নিয়ে গ্যারেজের দিকে যেতে শুরু করে, যেটার ভেতরে সে ভিখারিকে আটকে রেখেছিল। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতে পায় সেই বাক্সটা খালি, অর্থাৎ ভিখারি সেখানে ছিল না। কারণ দেবশ্রী ভুল করে অন্য একটা বাক্স নিয়ে এসেছে, কারণ ভিখারি
অন্য একটা বাক্সের ভেতরে ছিল। দেখা যায় ভিখারি যখন সেই বাক্স থেকে বের হয়, সেখানে কুবেরানের ছোট্ট একটা ছেলে ছিল। সেই ছেলেটা, এই ছোট্ট ছেলেটাই ভিখারির বাক্সটাকে বদল করে সেখানে একটা খালি বাক্স রেখে এসেছিল, দেবশ্রী যাতে তাকে সেখান থেকে নিয়ে যেতে না পারে, কারণ তারও তো সম্পত্তির ভাগ চাই। আর এই ভিখারিকে ধরার জন্য সে আগেই একটা ফাঁদ পেতে রেখেছিল। দেখা যায় সেই বাক্সের সামনেই সেই সুপার গ্লু মাখা একটা আঠার বাক্স রেখেছিল, যার ফলে ভিখারি যখনই সেখানে পা দেয় তার পা আটকে যায়। যখনই ভিখারি সেই আঠের ভেতরে পুরোপুরিভাবে আটকে যায়, কুবেরানের ছেলেটা তাকে ইলেকট্রিক শক দিতে থাকে। তখনই কুবেরানের দুই স্ত্রী সেখানে চলে আসে আর ছেলেটাকে সেখানে থামাতে থাকে, কারণ এত ছোট বয়সে খুনের আসামি হয়ে যাবে এটা তারা চায়নি। আর এই সুযোগে ভিখারি সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর ছেলেটাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে সেই ভিখারিকে মারার জন্য তারা একটা বল্লম বের করতে থাকে, কিন্তু কুবেরানের প্রথম স্ত্রী সেই বল্লমটা বের করতে পারে না। দ্বিতীয় স্ত্রী যখন সেটা বের করতে যায়, এই সুযোগে কুবেরানের প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে লাথি মেরে সে বল্লমের ভেতরে ঢুকিয়ে দেয়, যাতে সেখানে সে তাকে মেরে ফেলতে পারে। এদিকে কুবেরান কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে, আর তখনই তার প্রথম স্ত্রী তাকে বলতে থাকে সেই ছেলেটা তোমার দ্বিতীয় স্ত্রীকেও মেরে ফেলেছে। এদিকে সেই ভিখারি নিজেকে বাঁচানোর জন্য সেই বাড়িতে থাকা বড় একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে বাসন সেখানে চলে আসে আর দেখতে পায় এটা, আর সেই ভিখারিকে মারার জন্য সেও সেই অ্যাকোয়ারিয়ামের উপরে ঝাঁপ দেয়, কিন্তু সেই ভিখারি নিজেকে অনেক কষ্টে সেখান থেকে বাঁচিয়ে সে উপরে চলে আসে। এদিকে ভিখারি যে সেই অ্যাকোয়ারিয়াম থেকে উপরে উঠে এসেছে এটা কেউ দেখতে পায়নি। সেখানে দেবশ্রী চলে আসে এবং তাকে নিয়ে গ্যারেজের দিকে আসতে শুরু করে। সেখানে ভিখারি গ্যারেজের শাটার খুলতে থাকে। অন্যদিকে দেবশ্রী সেই গাড়িটার পর্দা সরাতে থাকে, কিন্তু সেই গাড়িটা দেখার পরে সে ভিখারি অবাক হয়ে যায়। দেবশ্রী যখনই তাকে তাড়াতাড়ি গাড়িতে বসতে বলে, সে ভিখারি দেবশ্রীকে বলে আপনি বলেছিলেন আপনার জীবনে আপনি অনেক বড় একটা গুনাহ করেছেন, সেই গুনাহটা কি? তখনই সেই দেবশ্রী বলে এখন এটা বলার সময় নয়, তুমি আগে গাড়িতে বসো, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু সেই ভিখারি বলে আমি কোনো কিছুই শুনব না, আপনি আগে বলুন আপনি কি দোষ করেছিলেন, কি অপরাধ করেছিলেন। দেবশ্রী বলতে থাকে কয়েক বছর আগে তার দাদার এই গাড়িটা নেওয়ার পরেই দেবশ্রী এবং তার বাকি কাজিনরা এই গাড়িটা নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু ঘুরতে যেয়ে হঠাৎ করে দেবশ্রী যখন গাড়ি চালাচ্ছিল সে একটি অ্যাক্সিডেন্ট করে বসে, আর সেটাই ছিল সে কানির অ্যাক্সিডেন্টটা, অর্থাৎ ভিখারির স্ত্রীকে দেবশ্রী অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই সে ভিখারি দেবশ্রী এবং বাকিদের বলেছিল আপনাদের গাড়িটা সরিয়ে নিন, আপনাদের গাড়ির নিচে আমার স্ত্রী রয়েছে, সে প্রেগনেন্ট, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাকে সাহায্য করুন। কিন্তু কোনোভাবেই তারা কোনো কথা শোনেনি, বরং তারা সেখানে কানিকে অ্যাক্সিডেন্ট করে রেখে চুপচাপ পালিয়ে যায়। হয়তো সেদিন সেই মহিলাকে যদি আমরা হসপিটালে নিয়ে যেতাম সে বেঁচে যেত, কিন্তু আমরা সেটা করিনি, চুপচাপ সেখান থেকে পালিয়ে এসেছিলাম। সেটার অপরাধ বোধ আজও আমি আমার মন থেকে মুছে ফেলতে পারিনি। দেবশ্রী যখন জানতে পারে সে ভিখারির স্ত্রী ছিল সেই দিন যাকে তারা অ্যাক্সিডেন্ট করেছে, দেবশ্রী তার কাছে ক্ষমা চায় আর বলে মাফ করে দাও আমাকে, আমার ভুল হয়ে গিয়েছিল সেদিন। ভিখারি বলে আপনাদের কাছে আমি কত রিকোয়েস্ট করেছিলাম যে গাড়িটা সরান, আমার স্ত্রীকে একবার হসপিটালে নিয়ে যান, তাকে হসপিটালে নিয়ে গেলে হয়তো সেদিন সে বেঁচে যেত। আমার স্ত্রীর যদি হাত পাও শেষ হয়ে যেত, শুধু পঙ্গু হয়ে যেত, তারপরে জীবিত থাকতো, তাও হতো। আমি ভিক্ষা করে আমার স্ত্রী আর সন্তানকে খাওয়াতাম, কিন্তু সেটাও আপনারা করেননি। তখনই সেখানে বাড়ির সব লোক চলে আসে, আর সে ভিখারিও প্রচণ্ড রেগে যায়, বলে এইবার হয়তো আমি মরব, না হলে এদের মারব। ভিখারি সর্বপ্রথম বিক্রমকে মারতে শুরু করে, কারণ অ্যাক্সিডেন্টের রাতে বিক্রমই দেবশ্রীকে বলেছিল তুমি এখান থেকে চলে যাও, এসব দু একজন ভিখারি মারা গেলে আমাদের কিছু যাবে আসবে না। আর সেই কথাগুলো মনে করেই সে ভিখারি বিক্রমকে মারতে শুরু করে। কিছুক্ষণ আগে বাড়ির যেসব লোকেরা সে ভিখারিকে মারার জন্য তাড়া করছিল, এখন তারাই সেই ভিখারিকে থেকে ভয়ে পালাচ্ছে, কারণ সে ভিখারি এমনই পাগলামি করছে। সে বিক্রমকে একটা ড্রিল মেশিন দিয়ে সেখানেই মেরে ফেলে। ভিখারি সবাইকে মেরে অনেকটাই আহত করে ফেলে। ঠিক ওই সময় রুদ্রান সবাইকে বলতে থাকে ছোটবেলায় আমরা আমাদের আঙ্কেলের ছেলেকে মেরে ফেলেছিলাম, যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদের ভয় পাওয়ার কথা ছিল, তখনই আমরা একজনকে মেরে ফেলেছি, খুন করেছি, ভয় পাইনি। আর এখন আমাদের ভয় পাওয়ার বয়স নয়, এখন কেন আমরা ভয় পাচ্ছি? আমরা সবাই মিলে যদি ওকে আঘাত করি ও নিশ্চয়ই মারা যাবে। তারা সবাই মিলে আবার সেই ভিখারিকেই মারতে শুরু করে। এরপরে তারা সবাই মিলে ভিখারিকে সেখানে মেরে ফেলে, আর ভিখারিও একটা আত্মা হয়ে যায়। হরির আত্মা ভিখারিকে বলে আরে তুমি তো পালানোর সুযোগ পেয়েছিলে, পালালে না কেন? তখনই সে ভিখারি বলে আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল, রক্ত মাথায় উঠে গিয়েছিল, আমার স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। হরি বলে তুমি তোমার ছেলেটার কথাও একবার ভাবলে না?
ভিখারি বলে, আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না কাকে কি করব। এই জন্যই আমি ভেবেছিলাম হয়তো আমি এদের মারব, নয়তো আমি নিজে মরব। কিন্তু আফসোস, এদের একজনকে পুরোপুরি মারার আগেই আমি নিজেই মারা গেছি। এদিকে ভিখারিকে মারার পরে সবার মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ সেই মান্দিকিনি বলেছিল যে ভিখারিকে মারতে পারবে তার সম্পত্তির অংশ সে পাবে। তাই সবাই বলাবলি করছিল সে মেরেছে। অন্য একজন বলে, না আমি মেরেছি। অন্য একজন বলে, না আমি মেরেছি, আমার সম্পত্তির ভাগ পাওয়া উচিত। আর এভাবেই তাদের মধ্যে একটা ঝগড়া লেগে যায়। তখনই সেখানে কুমার চলে আসে। আর এই কুমার হচ্ছে এদের চাচা, যার ছেলেকে ছোটবেলায় সবাই মিলে তারা মেরে ফেলেছিল। আর এই কুমারকে দেখার পরে সবাই অবাক হয়ে যায়। কুমার বলতে থাকে, আজকে সিদ্ধার্থের বার্থডে, আর সেই বার্থডে পালন করার জন্য আমি এখানে এসেছি। চলো সবাই একসাথে বার্থডে পালন করি। তারা সেখানে সবাই কেক কাটে, কিন্তু সবাই খুব ভয় পাচ্ছিল। আর কুমারকে আসতে দেখে তারা সেই ভিখারির লাশটা একটা গাছের ভেতরে লুকিয়ে রাখে। তখনই কুমার সবাইকে বলতে থাকে একসাথে যে এই পুরো বাড়িতে আমি হিডেন ক্যামেরা লাগিয়েছিলাম। আর এই হিডেন ক্যামেরা দিয়ে আমি দেখতে চেয়েছিলাম যে তোমরা এক একজন সম্পত্তির জন্য কত দূর যেতে পারো। তখনই সে সবার সামনে কিছু রহস্যের উন্মোচন করে। প্রথমে সে মান্দাকানকে বলে, তোমার ছেলেকে সে ভিখারি খুন করেনি, বারুণকে খুন করেছে বিদ্যাকান। এটা শোনার পরে সবাই অবাক হয়ে যায়। এরপরে সে কুবেরানকে বলে, তোমার ছোট স্ত্রীকেও সে ভিখারি খুন করেনি, খুন করেছে তোমার বড় স্ত্রী। আর এইসবের প্রমাণ হিসেবে সেই হিডেন ক্যামেরার ভিডিওগুলো দেখাতে শুরু করে। এছাড়া তোমরা সবাই মিলে আসল ওয়ারিশ হিসেবে যাকে মেরে ফেলেছ, সে আসল ওয়ারিশ নয়, সে তো সাধারণ একজন ভিখারি মাত্র। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। আর ওই লাশটাকে ওই গাছের আড়ালেই তো লুকিয়ে রেখেছ, তাই না? বিদ্যাকান বলে, আরে স্যার, এই বৃদ্ধ বয়সে এই সম্পত্তি দিয়ে আপনি কি করবেন? আর এই সব কিছু জেনেই বা আপনি কি করবেন? সবাইকে যেভাবে মেরে ফেলেছি আপনাকেও সেভাবেই আমরা মেরে ফেলব। তখনই কুমার তার গানটা নিয়ে বিদ্যাকানকে সেখানে মেরে ফেলে। আর কুমার সবাইকে বলে, টেনশন করো না, ভয় পেও না, তোমাদের কাউকেই এই গান দিয়ে আমি মারব না, তোমাদেরকে তিলে তিলে মারব। এদিকে কুবরনের সেই ছোট্ট ছেলে কুমারকে মারার জন্য সেখানে পানি ফেলে সেটার ভিতরে কারেন্ট দিতে থাকে, কিন্তু সেই কারেন্ট গড়িয়ে গড়িয়ে সেই গাছে যেতে থাকে, যার ফলে সেটার শক সেই ভিখারির লাগে। এই কারেন্টের শক খাওয়ার ফলে সে ভিখারি সেখানে জীবিত হয়ে যায়। আর সে সেখানে চলে আসে। আর কুমার যখন মৃত মানুষটাকে হুট করেই তার সামনে দেখে, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তার হার্ট অ্যাটাক হয়, আর সেখানেই সে মারা যায়। আর সেখানে ভিখারি একটি বাঁশি দেখতে পায়। এই বাঁশিটা ছিল সেই কুকুরদের ডাকার বাঁশি। হরি তাকে এটা বলেছিল, যার ফলে ভিখারি সেই কুকুরগুলোকে ডাকার জন্য সেখানে সে বাঁশিটা বাজায়। আর কুকুরগুলো এসে প্রত্যেকটা মানুষকে মারতে শুরু করে। সেই কুকুরগুলো সবাইকে একে একে সেখানে কামড়ে মেরে ফেলে। আর তাদেরকে সেই অবস্থায় রেখে ভিখারি এবং হরির আত্মা সে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপরেই কয়েকদিনের পরের দৃশ্য দেখানো হয়। সে ভিখারি এখন আর ভিক্ষা করে না, সে ভিক্ষাবৃত্তি ছেড়ে একটি সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছে। আর সে তার ছেলেকে বলে দিয়েছে যে সেই তার বাবা। যেদিন সেই ছেলেটার বার্থডে ছিল, সেই বার্থডের দিন কেক কাটার সময় সে তাকে সত্যিটা বলে দেয় যে আমি তোমাকে কোনো রাস্তায় পাইনি, আসলে আমি তোমার বাবা। আর তোমার জন্মের সময় তোমার মা একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আর এভাবে ছেলেটি তার দিকে তাকিয়ে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।